ইতিহাস সবসময় কালি দিয়ে লেখা হয় না, কখনো কখনো ইতিহাস লেখা হয় রক্ত দিয়েও। 10,000-এরও বেশি হিন্দুকে খুন, হাজার হাজার হিন্দু মেয়েকে গণধর্ষণ এবং লক্ষাধিক হিন্দুকে ঘরছাড়া করা হয়, তাও আবার মাত্র 3 দিনের মধ্যে। আর এমনটা কোনো পাকিস্তান বা বাংলাদেশের ঘটনা নয়, এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল আজ থেকে প্রায় 79 বছর আগে আমাদের ভারতবর্ষ তথা এই আমাদের সোনার বাংলার মাটিতে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে প্রদর্শিত বিষয়গুলো ইতিহাসের অংশ, কোনো ধর্ম বা গোষ্ঠীকে আঘাত করা বা খারাপভাবে দেখানো আমাদের উদ্দেশ্য নয়। দয়া করে ভিডিওটি শান্তভাবে ও নিরপেক্ষভাবে দেখুন। এই ভিডিওর সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট, আর্টিকেল এবং অন্যান্য মাধ্যম থেকে নেওয়া হয়েছে, যাদের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে রয়েছে। এই চ্যানেল কোনো ধরনের হিংসাকে সমর্থন করে না। সালটা 1946, যখন ভারত স্বাধীনতার দোরগোড়ায় দাঁড়িয়েছিল, তখন সেই স্বাধীনতার আড়ালেই লুকিয়ে ছিল ক্ষমতা পাওয়ার লোভ আর দেশভাগের লক্ষ্য। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগের দাবি ছিল মুসলমানদের জন্য একটা আলাদা দেশ দেওয়া হোক, যার নাম হবে পাকিস্তান। যখন কংগ্রেসের সঙ্গে জিন্নার মতভেদ হলো এবং কথার কোনো মিল হলো না, তখন 29 জুলাই 1946 সালে জিন্না ক্যাবিনেটের বিরোধিতা করে নিজের বাসভবনে একটা প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি বলেন মুসলিম লীগ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছেন, যদি আলাদা রাষ্ট্র গঠনের অনুমতি না দেওয়া হয় তাহলে মুসলিম লীগ সরাসরি ডাইরেক্ট অ্যাকশন শুরু করবে। তারপরে তিনি জিন্না ঘোষণা করেন যে 16ই আগস্ট হবে ডাইরেক্ট অ্যাকশন ডে। এবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই দিনটা অর্থাৎ 16ই আগস্টকেই কেন বেছে নেওয়া হলো? কারণ 16ই আগস্ট ছিল রমজানের 18তম দিন, আর এই রমজানের 18তম দিনই ব্যাটেল অফ বদরা হয়েছিল। বদরা যুদ্ধের মানে 313 জন মুসলিম কাফির অর্থাৎ অমুসলিমদের এক বাহিনীকে পরাজিত করেছিল, আর এখান থেকেই ইসলামের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের শুরু হয়েছিল। কিন্তু এবারে এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল হিন্দুদের সম্পূর্ণ বিনাশের জন্য। জিন্না অবশ্য তারিখটা ঘোষণা করে দিয়েছিলেন, কিন্তু এখন সময় ছিল এই কাজটাকে সাকসেসফুলি সম্পূর্ণ করার। ডাইরেক্ট অ্যাকশন ডে কে সম্পূর্ণ করার জন্য দরকার ছিল এমন একটা রাজ্য যেখানে মুসলিম লীগ ক্ষমতায় থাকবে, প্রশাসনের পুরো নিয়ন্ত্রণ থাকবে মুসলিম লীগের হাতে, আর যেখানে খুব সহজেই সাম্প্রদায়িক উত্তেজনার আগুন ছড়ানো যেত। ওই সময় সমগ্র ভারতে মাত্র দুটো এমন রাজ্য ছিল যেখানে মুসলিম লীগ ক্ষমতায় ছিল, ফার্স্ট সিন্ধ আর সেকেন্ড হলো আমাদের এই বাংলা। কিন্তু সিন্ধে মুসলিম লীগের সরকার থাকলেও গভর্নরের হস্তক্ষেপ আর শক্ত প্রতিপক্ষ থাকার কারণে ওখানে ডাইরেক্ট অ্যাকশন ডে অর্গানাইজ করাটা পসিবলই ছিল না। আর অন্যদিকে ছিল আমাদের এই বাংলা, যা তখন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে একটা শক্তিশালী স্থান। তাছাড়াও সেই সময়ের কলকাতা ছিল ব্রিটিশ ভারতের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এপিসেন্টার। পূর্ববঙ্গে অর্থাৎ আজকের বাংলাদেশে উৎপাদিত হতো বিপুল পরিমাণ কাঁচামাল, বিশেষ করে পাট, কিন্তু সেই কাঁচামালকে প্রসেস করে চূড়ান্ত পণ্য বানানোর সমস্ত বড় বড় শিল্প কারখানা ছিল কলকাতা ও পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলে। কলকাতার জুট মিল, বন্দর, রেলওয়ে নেটওয়ার্ক সবকিছু মিলিয়ে এটি ছিল অর্থনৈতিক শক্তির কেন্দ্র। যদি পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হতো কিন্তু কলকাতা ভারতের হাতে থাকতো, তাহলে পাকিস্তান কাঁচামাল পেত ঠিকই, কিন্তু সেই কাঁচামাল প্রক্রিয়াকরণ ও রপ্তানির জন্য তাকে নির্ভর করতে হতো সেই ভারতের ওপরই। এই কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোহাম্মদ আলী জিন্না চাইছিলেন কলকাতা তথা পশ্চিমবঙ্গের অন্তত কিছু গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক, যাতে যদি মুসলিমদের জন্য নতুন একটা পৃথক রাষ্ট্র তৈরি হতো তাহলে ওই নতুন রাষ্ট্রটি অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারে এবং শিল্প ক্ষমতা নিজের নিয়ন্ত্রণে থাকে। এর জন্যই জিন্না বাংলা তথা কলকাতাকে বেছে নিয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডের জন্য। তখন বাংলার প্রাইম মিনিস্টার ছিলেন হুসেন সায়েদ সুহরাওয়ার্দী। প্রাইম মিনিস্টার কারণ তখন মুখ্যমন্ত্রীর এই যে কনসেপ্টে না, এটাই ছিল না। সুহরাওয়ার্দীর বাংলায় পজিশন খুবই শক্তিশালী ছিল, পুলিশ আর সিস্টেমের ওপর পুরো কন্ট্রোল ছিল, এবং তিনি এমন একজন মানুষ ছিলেন যে নিজের ব্যক্তিগত সুবিধার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করতে পারতেন। আর তার সঙ্গে জিন্নার সঙ্গেও সম্পর্ক খুব মজবুত ছিল, তাই জিন্না তাকে বেছে নিয়েছিলেন। আর তখন বাংলায় মুসলিমরা মেজরিটিতে ছিল। আচ্ছা, আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে বাংলা বলতে হলো পুরো বাংলা, তখন বাংলাদেশ কিন্তু হয়নি। বাংলায় মোট জনসংখ্যার প্রায় 55% মুসলিম, 42% হিন্দু এবং বাকি 3% অন্য ধর্মের মানুষ ছিল। কিন্তু বাংলার রাজধানী কলকাতায় হিন্দু জনসংখ্যা মেজরিটিতে ছিল, অর্থাৎ পুরো বাংলায় মাইনরিটিতে হিন্দুরা ছিল আর মেজরিটিতে মুসলিম, কিন্তু কলকাতা
এলাকায় হিন্দুরা মেজরিটিতে ছিল আর মুসলিমরা মাইনরিটিতে। তখন কলকাতা অনেক বেশি উন্নত ছিল আর এখানকার সংস্কৃতি ভারতকে একটা আলাদা পরিচয় দিত। তাই জিন্না ডাইরেক্ট অ্যাকসেন্ট এর জন্য বাংলাকেই সিলেক্ট করে। এখন জায়গা আর তারিখও নির্ধারিত হয়ে গিয়েছিল, এখন বাকি ছিল এই কাজটা সম্পূর্ণ করার, আর সেটা করার জন্য প্ল্যানিংও শুরু হয়ে গেল। সুহরাওয়ার্দী 16 আগস্টকে পাবলিক হলিডে ঘোষণা করলো যাতে যত বেশি মানুষ সম্ভব একত্রিত হতে পারে। এরপর সুহরাওয়ার্দী যেসব হিন্দু পুলিশ অফিসার ভালো পদে ছিলেন সবাইকে রাতারাতি ট্রান্সফার করে দেয় আর 24টার মধ্যে 22টা থানা মুসলিম এবং পাঠান অফিসারদের হাতে তুলে দেয়। 14 আগস্ট 1946-এ 400 জন মুসলিম গার্ডদেরকে নিয়ে একটা র্যালি বের করানো হয় আর ওই র্যালি থেকে কুরবানি দেওয়ার ঘোষণা করা হয়। 16 আগস্ট যত এগিয়ে আসছিল প্রস্তুতি ততই বাড়ছিল। মুসলিম দোকানে পাকিস্তান লেখা শুরু হলো আর মসজিদ থেকে ঘোষণা করা হলো ডাইরেক্ট অ্যাকশন ডের কথা। 16 আগস্ট 1946-এর সকালে লাখ লাখ দাঙ্গাবাজের একটা ভিড় হাওড়া থেকে কলকাতার দিকে এগিয়ে যাচ্ছে এবং যাওয়ার পথে যেসব দোকানিরা দোকান খুলে রেখেছেন বন্ধকে না মেনে তাদের দোকানে ভাঙচুর চালায় এবং দোকানের শাটার নাম করে দেয় আর দোকানের দরজায় লিখে দেয় পাকিস্তান বলে, এবং তাদের মুখে স্লোগান পাওয়া যায় লড়ে নেব পাকিস্তান, মরেই নেব পাকিস্তান এবং আরো অনেক কিছু, যেগুলো আমি এখানে বলতেই পারবো না, বললে আমাকে আমার রুমমেট লাথি মেরে রুম থেকে বের করে দেবে। তো ওগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লাস এই যেগুলো কথাগুলো আমি বলছি এগুলোর সোর্স কোথা থেকে আমি কোথা থেকে পাচ্ছি সেগুলো সব ইন্টারনেটই অ্যাভেলেবেল রয়েছে, তো ওইগুলো আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্কে দিয়ে দেবো। তারপরে মুসলিম লীগের সব সমর্থকেরা একসঙ্গে একত্রিত হয় আজকের শহীদ মিনারের কাছে। দুপুরের নামাজের শেষে প্রায় 2টোর সময় সুহরাওয়ার্দী যায় ভিড়ের সামনে ভাষণ দেওয়ার জন্য। পুরো বাংলা জুড়ে পাকিস্তানের দাবি নিয়ে আগুন জ্বলছিল আর সুহরাওয়ার্দীর ওই ভিড়ের সামনে দেওয়া ভাষণ সেই আগুনে ঘি ঢালার কাজ করেছিল। তিনি তার ভাষণে বলেছিলেন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো পুলিশ বা প্রশাসনিক অফিসার তোমাদের বাধা দিতে আসবে না, এগিয়ে যাও। অনেক মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ভিড়ে দাঙ্গাবাজদের সংখ্যা আলাদা আলাদা বলা হয়েছে, কোথাও 1 লাখ, কোথাও 5 লাখেরও বেশি। আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দিচ্ছি, আপনি আন্দাজ করে নিন যে ওখানে কতজন ওই মুহূর্তে ছিল। ওই ভাষণের শেষেই সব সন্ত্রাসবাদীরা অস্ত্র হাতে কলকাতার হিন্দু এলাকাগুলোর দিকে এগিয়ে যায় আর এই যাওয়ার পথেই যাকে সামনে পেয়েছে সে বাচ্চা কিংবা বুড়ো সবারই প্রাণ কেড়ে নিয়েছে। তাছাড়া বাচ্চাদেরকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া, ফুটন্ত তেলে চুবিয়ে মারা, এগুলো তো তাদের কাছে খুব সামান্য। আর অন্যদিকে মেয়েদেরকে গণধর্ষণ করা হয় এবং এমনকি বাচ্চা মেয়েদেরকেও রেহাই দেওয়া হয় না। আর যেসব বিবাহিত হিন্দু মেয়েরা ছিল তাদের কপালে সিঁদুর মুছে ফেলা হয় জুতো দিয়ে। তাছাড়াও সবচেয়ে ভয়ানক ব্যাপার যেটা ছিল, রাজাবাজারের গরুর মাংসের দোকানে হিন্দু মেয়েদেরকে উলঙ্গ করে হাত পা কেটে মাথার মধ্যে হুক লাগিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিল। 1946-এ ডাইরেক্ট অ্যাকশন ডের সময় রাজাবাজারে গরুর মাংসের দোকানে হিন্দু মেয়েদেরকে মানে হাত পা কেটে উলঙ্গ ডেড বডি মাথায় হুক দিয়ে ঝুলিয়ে রেখেছিল। সেটা পুলিশের ডিরেক্টর জেনারেল গৌরব বিহারী মজুমদার আমাকে দিতে বলেছে এবং আমি সেটাও করেছি। তাছাড়া আরেকজন সাংবাদিক যান, ওর নাম হলো বোর্ড জানি, আমার নামটা এখন মনে নেই, আমার লেখার যা পরিচয় আছে, মেয়েদেরকে আপনার এই ভিক্টোরিয়া কলেজের হোস্টেলে মেয়েদেরকে উলঙ্গ করে জানালার সাথে মেরে ধর্ষণ করে মেরে ঝুলিয়ে রেখেছিল। এখন বাঙালিরা সেসব ভুলে গিয়েছে। যেদিকে অন্য আগস্ট মাসে কলকাতার রাস্তাগুলো বৃষ্টির জলে ভিজে থাকতো, সেই আগস্টে ভিজেছিল নির্দোষ মানুষের রক্তে। শুধু তাদের একটাই ভুল, তারা হিন্দু পরিবারের জন্ম নিয়েছিল। চারদিকে হাজার হাজার মৃতদেহ ছড়িয়ে ছিটিয়েছিল, যেগুলোর শেষকৃত্য করারও কেউ বেঁচে ছিল না। সেগুলোকে চিল, শকুন, কাকেরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আর এইসব যখন কলকাতায় ঘটছিল তখন গান্ধীজি অহিংসার পথ অনুসরণের আবেদন করেছিলেন। তার বিশ্বাস ছিল যাই হোক না কেন আমাদের হিংসা করা উচিত নয়। তিনি হিন্দুদের সাবধানে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাংলা ঘৃণার আগুনে পুড়ছিল, তখনই দেবদূত হয়ে আসেন গোপাল চন্দ্র মুখার্জি অর্থাৎ গোপাল পাঠা। গোপালদার একটি মাটন শপ অর্থাৎ ছাগল আর পাঁঠার মাংসের দোকান ছিল। 16 আগস্ট সে তখন তার দোকানেই ছিল। হঠাৎ জানতে পারেন মুসলিম লীগের দাঙ্গাবাজরা 2 জন দুধ বিক্রেতার মাথা কেটে ফেলেছে আর পুরো কলকাতায় দাঙ্গা ছড়িয়ে পড়েছে। তখন সে তার দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা হয়। পথে কয়েকজন দাঙ্গাবাজকে দেখে যারা একটা বাড়ি জ্বালাতে যাচ্ছিল। সেখানকার মহিলা আর শিশুরা
সাহায্য চাইছিল। তখন গোপালদা তার তরোয়ার দিয়ে পুরো শক্তিতে তাদের ওপর আক্রমণ করে আর সবাইকে বাঁচায়। গোপালদা আগেই একটা প্রতিষ্ঠানের নেতা ছিলেন যার নাম ছিল ভারত জাতীয় বাহিনী। ওই প্রতিষ্ঠানে প্রায় 500 জন থেকে 1000 জন ছেলেমেয়েরা একটা গ্রুপ ছিল যারা বন্যার মতো দুর্যোগে আক্রান্ত মানুষদের সাহায্য করত ও তাদের আর্থিক সহায়তা দিত। ওই দিন গোপাল পাঠা নিজের গ্রুপের সব ছেলে মেয়েকে ডেকে একত্রিত করেন আর আক্রমণের বদলে পাল্টা আক্রমণের ডাক দেন। গোপাল পাঠা নিজেদের এই গ্রুপের সাথে অন্যান্য হিন্দু, মারাঠি, শিখদেরকেও যোগ হতে বলেন এবং আক্রমণের প্রস্তুতি নেন। রাতভর লোহার কারিগররা জেগে অস্ত্র বানালো, অনেকেই আর্থিক সাহায্য দিল। আর অন্যদিকে শহরের বিভিন্ন জায়গায় জ্বলছে তখন আগুন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মৃতদেহ। মানুষ ছুটে যাচ্ছে পুলিশের কাছে বাঁচার জন্য, কিন্তু পুলিশ তখন শুধুমাত্র নীরব দর্শক। ওয়েট, বাই দ্য ওয়ে, এই নীরব দর্শকের থেকে একটা কথা মনে এলো। কি রাজ্যের পুলিশ, অথচ দু জায়গায় দুই ভূমিকায়। কসবায় অসহায় চাকরিহারাদের ওপর লাঠিচার্জ, আর জঙ্গিপুরে ওয়াকআপ বিক্ষোভের সময় হামলাকারীদের হাত থেকে বাঁচতে দোকানে গা ঢাকা। আজব পরিস্থিতি, নিজের মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে হিন্দুরা। দেখুন কিভাবে নাক রক্তাক্ত হয়ে গেছে, পুলিশ লাঠিচার্জ করবে তো পায়ের নাকে কেন? সরি। আর পরের দিন 17 আগস্ট গোপাল পাঠা সবাইকে উদ্দেশ্য করে বলেন, এখন সময় শত্রুকে ভয় পেয়ে পালানোর নয়, এখন পাল্টা আক্রমণের সময়। যদি তারা আমাদের একজনকে মারে তবে আমরা ওদের 10 জনকে মারবো। আর তারপর 1.5 দিন পর্যন্ত মুসলিম লীগের হিংসতার পর গোপালদা ও তার ছেলেরা এমন একটা পাল্টা আঘাত দিল যা জিন্না আর সুরাওয়ার্দির ইচ্ছেকে সফল হতে দেয়নি। বাধ্য হয়ে সুরাওয়ার্দি এই দাঙ্গাটিকে থামাতে বাধ্য হলেন। এরপর ব্রিটিশ সরকার সেখানে নিজেদের সৈন্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হত্যাযজ্ঞে প্রায় হাজার হাজার মানুষ মারা যায়। কোথাও রয়েছে 5000, কোথাও 10,000, আবার কোথাও সংখ্যাটা 20,000-এরও ওপরে। সবকিছু শান্ত হলে গান্ধীজি কলকাতায় পৌঁছে সেখানে শান্তির জন্য অনশন শুরু করেন এবং গান্ধীজি সবাইকে নিজেদের অস্ত্র সমর্পণ করার জন্য আদেশ দিয়েছিলেন। সেখানে সবাই প্রায় কম বেশি অস্ত্র সমর্পণ করেছিল, কিন্তু গোপাল পাঠা অস্ত্র জমা দেয়নি এবং বলেছিলেন, যখন বাংলায় পরিপূর্ণ আগুনে জ্বলছিল তখন আপনি কোথায় ছিলেন? আর যখন পরের বার দাঙ্গা হবে তখন কি আপনি আমাদের বাঁচাতে আসবেন? গান্ধীজির কাছে এর কোনো উত্তর ছিল না। আরো গোপালদা বলেন, এই অস্ত্র দিয়ে আমি আমার মা, বোন আর নিজেদের মানুষদের রক্ষা করেছি। এটা তো তবু অস্ত্র, আমি যদি ওদের রক্ষার জন্য একটা পেরেকও তুলতাম ওটাও আমি আপনাকে জমা দিতাম না। এই বলে গোপাল পাঠা ওখান থেকে চলে যান। গোপাল পাঠা সেই মানুষ যিনি না থাকলে আজ পশ্চিমবঙ্গ হয়তো ভারতের অংশই হতো না। ডাইরেক্ট অ্যাকশন ডে হলো ভারতের স্বাধীনতার সেই কালো অধ্যায় যা শব্দে বোঝানো অসম্ভব। তোমরা জাস্ট এই ছবিগুলো দেখো।